ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে আজকের কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসিড, ক্ষার, লবণ এই অধ্যায়ে যে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে। ঠিক আছে? যাদের কাছে এই বইটা আছে তাদের তো ভালো, বইটা পাশে রাখবে আর প্রশ্নগুলো দেখবে, উত্তরগুলো এখান থেকে দেখে নেবে। আর যাদের কাছে বইটা নেই তারা এই স্ক্রিনশট, আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, একবার স্ক্রিনশটটা নিয়ে নিও, সেটা দেখে পরে মিলিয়ে নিও। ঠিক আছে? দেখো, প্রশ্নগুলো হলো এইরকম, দেখে নাও। এই দিকটা এদিকে দুদিকটা মিলিয়ে দেখে নিও। প্রথমে স্ক্রিনশট নিলে প্রশ্নটা পেয়ে যাবে সবগুলো। এদিকে 9টা প্রশ্ন আছে, এর দাগে 9টা, আর এদিকে সির দাগে এইটা এই কটা প্রশ্ন আছে। ঠিক আছে? প্রথম স্ক্রিনশট নিলে, তারপরে যেটা পাবে স্ক্রিনশট নিলে এই প্রশ্নগুলো। ঠিক আছে? এই দিকের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে আমাদের, যেটা আমরা করাবো এইগুলো। ঠিক আছে? শর্ট প্রশ্ন যেগুলো আছে 1 নম্বরের হয়ে গেল। তাহলে চলো দেখো, আমরা যেটা শুরু করব, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রথম প্রশ্নটা কী আছে, যে কোনটি সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়, কোনটি? উত্তর হবে এখানে অ্যাকোয়ারিজিয়া, যাকে অম্লরাজ বলে। একটা কথা এখানে গুলিয়ে ফেলতে পারো, অনেকে উত্তর করতে পারো নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডও তো সোনা দ্রবীভূত করে, নাইট্রিক অ্যাসিডও করে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় যেটা, সেটা অ্যাকোয়ারিজিয়াটা মানেই হচ্ছে সেখানে নাইট্রিক অ্যাসিডও থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও থাকে, এই দুটো মিশিয়ে তো অ্যাকোয়ারিজিয়া তৈরি হয়। সেটাই, তাহলে এখানে অ্যাকচুয়াল উত্তরটা হয়ে যাবে সেজন্য অ্যাকোয়ারিজিয়া। ঠিক আছে? যদি অ্যাকোয়ারিজিয়া না থাকতো তখন আর ওই দুটো অপশান থাকলে তো হবে না, যে কোনো একটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বরের উত্তর হলো ডি, অ্যাকোয়ারিজিয়া। এবার 2 নম্বরটা কী বলেছে, যে কোনটি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে না। এখানে দেখো, এখানে মার্বেলটা হচ্ছে চুনাপাথর, এটা তো বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। লাইমস্টোন, সেটাও এক ধরনের চুনাপাথর, মানে শিলা একটা চুনাপাথর, তাহলে সেটাও তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বেকিং সোডা, সেটাও সোডিয়াম বাইকার্বনেট, এটাও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। একমাত্র লাইম, মানে চুন, যেটা চুন ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে না। তাহলে উত্তরটা হবে ডি, লাইম। ঠিক আছে? উত্তরটা ডি দাগ। এবারে পরবর্তী যেটা দেখো, কোনটি ক্ষারক নয়, 3 দাগ, সোডিয়াম হাইড্রক্সাইড, KOH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর C2H5OH। ঠিক আছে? এটার মধ্যে উত্তরটা হবে C2H5OH, এটাই একমাত্র ক্ষারক নয়, বাদ বাকিগুলো সব ক্ষারক। একটি দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বয়নে পরিণত করে, তার দ্রবণটির সম্ভাব্য pH কত? লাল লিটমাসকে যখন নীল কাগজকে যখন নীল করছে, তার মানে সেটা কি? সেটা ক্ষার। আর ক্ষারের pHটা কত হয়? 7-এর থেকে বেশি হয়, মানে ডি দাগ, 10-এর ডি দাগ উত্তরটা। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, খাদ্য হজম না হলে কোন ঔষধ ব্যবহার করা হয়? অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টাসিড, অ্যান্টিসেপটিক। অবশ্যই উত্তরটা হবে সি, অ্যান্টাসিড। ঠিক আছে? মানে যেটা তোমাদের অম্লের ওষুধ, অ্যান্টাসিড বলা হয়, সেটাই। ঠিক আছে? এবার পরবর্তী যেটা আছে, pH চার্টে প্রান্তীয় বর্ণ দুটি হলো, প্রান্তীয় মানে ধারের বর্ণ কোন দুটো? এটা হবে, উত্তরটা হবে সঠিক উত্তর লাল বেগুনি। এটাই সঠিক উত্তর হবে লাল বেগুনি। তারপরে লেবুর রসের pH কত? লেবুর রস টকের pH কত হবে? 7-এর থেকে কম হবে। এখানে CRD দুটো অপশান একই দিয়ে 7-এর সমান করেছে, এটা হবে না, একটা 7-এর সমান, একটা 7-এর বেশি বলতে হতো, সেটা না দিয়ে সমান করেছে, ভুল প্রিন্টিং মিস্টেক হয়েছে। তার উত্তরটা কিন্তু হবে এখানে বি দাগ, 7-এর কম। তারপরে তোমার কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না? সেটা হলো, দেখো, উৎপন্ন করে না, সেটা হলো কপার। মানে কপারটা কি? দেখো, যে সক্রিয়তার শ্রেণী যেটা আছে, কপারটা হচ্ছে হাইড্রোজেন নিচে আছে, আর এরা হাইড্রোজেন যারা আছে তারা HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না। ঠিক আছে? এটাই। তারপরে কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করে, কোনটা? একাধিক অ্যাসিড লবণ গঠন করে কোনটা? এখানে উত্তরটা হবে H3PO4। ঠিক আছে? এটা একাধিক অ্যাসিড লবণ গঠন করে এটা, আর বাদ বাকিগুলো এগুলো করবে না। এবার দেখো পরবর্তী যেটা আছে, পরবর্তী কী হবে? শূন্যস্থান পূরণ। স্ট্যানাস অক্সাইড ড্যাশ জাতীয় অক্সাইড,
টেনাস অক্সাইডটা হলো উভধর্মী জাতীয় অক্সাইড। উভধর্মী মানে আম্লিক আর ক্ষারীয় দু রকম হতে পারে। তারপর হজমের সময় হজমের সময় নিঃসৃত গ্যাস্ট্রিক রসের পিএইচ কত, মানে যেটা পাকস্থলীর রস, সেই তার পিএইচটা থাকে কত দেখো 1.5 থেকে 3.5 মধ্যে। এবার বহু ক্ষারকীয় অ্যাসিড মানে কি, ক্ষার আর অ্যাসিড মিলে যে মিশ্রণটা প্রশমন সেটাই হলো ক্ষারকীয় অ্যাসিড। আর বহু ক্ষারকীয় অ্যাসিডের আংশিক প্রশমনের ফলে উৎপন্ন যে লবণটা উৎপন্ন হয় সেটা কীরকম লবণ হয় সেটা দেখো। বহু ক্ষারকীয় অ্যাসিডের ক্ষেত্রে উৎপন্ন লবণটা আম্লিক প্রকৃতির হয়, ঠিক আছে, এটা হয় আম্লিক প্রকৃতির। তারপরে আম্লিক বা কেউ বলতে পারো অ্যাসিডিক, যা বলো না কেন, যে কোনো একটা লিখলে হবে। তারপর 4 দেখো তো ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট ড্যাশ জাতীয় লবণ, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, দেখুন এটা কী হবে, এটাও আম্লিক জাতীয় লবণ, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি ড্যাশ অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, দেখুন অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 6 থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় ড্যাশ গ্যাস উৎপন্ন হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড। তার পরবর্তী প্রশম দ্রবণের পিএইচ হলো, প্রশম দ্রবণের পিএইচটা কত হয়, 7 হয়, প্রশম দ্রবণের পিএইচটা হবে 7, ঠিক আছে। তারপরে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ, এই অরেঞ্জ লিখেছে, ভুল লিখেছে, অরেঞ্জ হবে। মিথাইল অরেঞ্জের বর্ণটা কী, ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণটা কী হবে দেখে নাও। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণটা হবে হলুদ, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন সত্য মিথ্যা বিদ্যাগে। প্রথমটা অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ লাল, এটা সত্য না মিথ্যা? এইটা একটু কনফিউশন প্রশ্ন আজকে। এখানে সব কটাতে যেটা দেখা, এটা হচ্ছে বেশিরভাগ বইতে লাল গোলাপি দেওয়া আছে, মানে লালচে গোলাপি, আর কোনো একটা বইতে দেখলাম শুধু লাল দেওয়া আছে, উত্তরটা সঠিক। এবার এখানে সেজন্য যে লাল বলেছে এইটা সেজন্য সত্যই ধরবে, ঠিক আছে, লালচে গোলাপি মানে লালচে ভাবটা থাকে, তাই লাল বলে যেটা সত্যই ধরবে। আচ্ছা, তারপরে এটা তোমাদের স্কুলে যদি কোনো স্যার মনে করে না লালচে গোলাপি হলে সত্য হবে, সেটা তার উপর নির্ভর করবে, কিন্তু সার্বিকভাবে এটা লাল দেওয়া আছে, মানে লাল থাকলেই সেটা সত্যই বলবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ধাতুটিকে গাঢ় কস্টিক সোডা দ্রবণ সহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম ধাতুটিকে গাঢ় কস্টিক সোডা দ্রবণ সহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা সত্য না মিথ্যা? দেখো, অ্যালুমিনিয়াম ধাতুকে যদি কস্টিক সোডা দ্রবণ সহ ফোটানো হয় তাহলে হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা হলো সত্য, ঠিক আছে। তারপরটা দেখো, বলেছে যে কোনো দ্রবণে পিএইচ পেপার ডোবালে পিএইচ পেপারটি সবুজ এবং নীল বর্ণের হলো, তাহলে পিএইচ পেপার ডোবানো হলো, সেটা সবুজ এবং নীল বর্ণ হয়ে গেল। তাহলে দ্রবণটির পিএইচটা 4 থেকে 6, এটা কি সত্য? দেখে নাও, দ্রবণটির পিএইচ যখন নীল বর্ণের হয়েছে, সবুজ এবং নীল, তখন সেটা 4 থেকে 6 হবে না, সেটা 7-এর বেশি হয়ে যাবে, ঠিক আছে। 4 থেকে 6 মানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অ্যাসিডিকের ক্ষেত্রে ওই রকম রং হয় না। সবুজ এবং নীল বর্ণের মানে এটা পিএইচটা 4 থেকে 6-এর মধ্যে হবে না, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে, এটা হবে মিথ্যা। আর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো যে 0.01 এম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ হলো 3, এটা কি ঠিক না ভুল? পিএইচ হলো 3। 0.01 এম NaOH দ্রবণে, এম না হচ্ছে ওটা হচ্ছে মোল হবে, মোল দ্রবণে পিএইচটা কত? পিএইচটা 3 না, এটা পিএইচটা 3 হবে না, এটা হচ্ছে ভুল, ঠিক আছে, পিএইচটা 3 না, পিএইচটা আরও বেশি। 0.01 এম NaOH দ্রবণে পিএইচটা 12 হয়, এটা ভুল, ঠিক আছে। তারপরে জিঙ্ক ধাতুটি NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, সত্য না মিথ্যা? দেখে নাও, জিঙ্ক ধাতুটি NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, জিঙ্ক ধাতুটি NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু এখানে করে না বলেছে, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা। আচ্ছা, এটা হয়ে গেল 5টা ছিল সত্য মিথ্যা। এবার আসবো আমরা সিদ দাগের যেগুলো আছে, সিদ দাগে যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম স্তম্ভ মেলানো, ঠিক আছে। 1-এর দাগে আছে সোডিয়াম কার্বনেট, 1-এর দাগেরটা এবারে দেখে নাও,
তোমরা একের দাগটা হয়ে যাবে কার সঙ্গে, ইর দাগ, প্রশম লবণ, সোডিয়াম কার্বনেট প্রশম লবণ। তারপরে বেসিক লেড নাইট্রেট হবে ক্ষারকীয় লবণ, ডি এর সঙ্গে মিলবে। আর তিনেরটা পটাশিয়াম বাইসালফেট, এটা হচ্ছে আম্লিক লবণ, মানে বিটা হবে। তারপরে কস্টিক সোডা সাবান প্রস্তুতিতে সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তারপরে যেটা আছে যে নাইট্রিক অ্যাসিড, যেটা পড়ে আছে বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়, নাইট্রিক অ্যাসিড সির দাগ, ঠিক আছে। এটা হলো স্তম্ভ মেলানটা হয়ে গেল। এবারে যেটা আছে সির দাগে, এই বইতে নাম্বারিং করাটা ভুলভাল করেছে, মানে এর দাগ দিয়ে আবার এর দাগে, মানে যেমন বির দাগের অপশানে এ বি করেছে, ভুলভাল নাম্বারিং করেছে, মানে নাম্বারিংয়ে গুলিয়ে যেতে পারে কোনটা সির দাগে, তারপরে আবার দেখো সির দাগ, ঠিক আছে, এটা একটু বলে যেতে পারে। কিন্তু দেখে নাও তাহলে সির দাগে যেটা আছে, এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর, অ্যামোনিয়াম নাইট্রেট কোন দুটি, এখানে দুটি বলা ভুল, এর প্রশ্নের এমন করা উচিত ছিল কোন অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। এখানে দুটি অ্যাসিড বলেছে, দুটি অ্যাসিড নয়, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম নাইট্রেট। সেটা হলো কী কী, অ্যাসিডটা হলো নাইট্রিক অ্যাসিড, আর একটা হলো ক্ষারকটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম নাইট্রেটটা উৎপন্ন হয়, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার বিক্রিয়ায়। 2 নম্বর যে প্রশ্ন আছে, পাতিত জলের পিএইচের মান কত? পাতিত জল মানে বিশুদ্ধ জল যেটা, তার পিএইচটা হয় কত বিশুদ্ধ জলের? তাহলে বিশুদ্ধ জল মানে প্রশম জল, তার পিএইচটা হল 7, ঠিক আছে। পাতিত জলের পিএইচের মান হয় 7। আর তারপরে পরের প্রশ্ন, পরবর্তী যে প্রশ্নটা আছে যে পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তারপরে বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব কত? H+ আয়নের গাঢ়ত্ব দেখো, H+ আয়নের গাঢ়ত্ব হলো 10⁻⁷ মোল পার লিটার, মানে 7 মোল পার লিটার H+ আয়নের গাঢ়ত্ব। তারপরে দুটি ধাতব আম্লিক অক্সাইডের সংকেত লেখো। ধাতব আম্লিক অক্সাইড সাধারণত অধাতব হয়। আর ধাতব কী কী আছে দেখে নাও। ধাতব হচ্ছে ক্রোমিক অক্সাইড আর CrO, সংকেত চেয়েছে তাই সংকেতটা লিখবে, নামটা তোমাদের জানার জন্য লিখে দিয়েছি পাশে। ক্রোমিক অক্সাইড CrO3, আর একটা হচ্ছে V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ক্রোমিক অক্সাইড আর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ঠিক আছে, V2O5। এবারে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, বলেছে যে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের বলয় পরীক্ষায় উৎপন্ন বাদামি বর্ণের যৌগটা কী? যৌগটার নামটা কিন্তু অনেক বড়, তাই এখানে শুধু সংকেতটা দেওয়া হলো, ঠিক আছে। যৌগটা হলো এটাই বললে হবে। যৌগটার সংকেত এই FeH2O5, তারপর NO, তারপর থার্ড ব্র্যাকেট শেষ SO4, ব্র্যাকেটগুলো দিতে হবে যেমন আছে, ঠিক আছে, সেইভাবে দিতে হবে। এবারে পরবর্তী যেটা আছে প্রশ্ন, যে একটি প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ, প্রাকৃতিক নির্দেশক হলো লিটমাসটা যেটা, সেটা হলো প্রাকৃতিক নির্দেশক, ঠিক আছে। তারপরে 8 দেখে একটা সোডিয়ামযুক্ত অ্যান্টাসিডের নাম সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বেকিং সোডা বলে, যেটা বেকিং সোডা খাওয়াটা মানে অম্ল হলে খাওয়াটা বেশি খাওয়া উচিত নয়, সবসময় বেকিং সোডা খাওয়া অম্ল হলে এটা উচিত নয়, এটা মনে রাখো। অম্ল হলে কোনো সময় খেয়ে হয়তো 1 বা 2 বার খেলে ঠিক হয়ে যায়, কিন্তু বেশি খাওয়া উচিত নয়, কেন অম্লক্ষারের ভারসাম্যটা নষ্ট করে দেয়, শরীরে যে থাকে নষ্ট করে দেয়, সেই জন্য এটা খাওয়া বেশি উচিত নয়, এটা না খাই ভালো অম্ল হলে। আচ্ছা, পরের যেটা আছে, পরের প্রশ্ন 8, এবার হচ্ছে 9 দেখের একটা ধাতুর নাম লেখো যা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস, অ্যাকচুয়ালি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না কোনো ধাতু, মানে করে না কোনো ধাতু, মানে যেগুলো হচ্ছে হাইড্রোজেনের উপরে থাকে, এই যে সক্রিয়তার শ্রেণী আছে যেটা ধাতুর, হাইড্রোজেনের উপরে যেসব ধাতু থাকে সেগুলো কিন্তু বিক্রিয়া করে না, কিন্তু তা সত্ত্বেও কিছু দুটো ধাতু তারা বিক্রিয়া করে বিভিন্ন কন্ডিশানে, ঠিক আছে। সেই রকম একটা ধাতু চেয়েছে দানা, সেটা হলো ম্যাগনেসিয়াম, আর একটা আছে ম্যাঙ্গানিজ, একটা চেয়েছে তো একটা হলো ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটা। তারপরে পরবর্তী প্রশ্ন, একটি আম্লিক লবণের উদাহরণ দাও। আম্লিক লবণ যেমন একটা কি সোডিয়াম বাইসালফেট, এটা আম্লিক লবণ, আরও অনেক হয়, একটা উদাহরণ এটাই। এটা ক্ষারকীয় লবণের উদাহরণ চেয়েছে। পরবর্তী প্রশ্ন যেমন হচ্ছে বেসিক কপার ক্লোরাইড, এটাকে অনেকে এরকম বলতে পারো, বেসিকটাকে না বললে ক্ষারকীয় কপার ক্লোরাইডও বলতে পারো, ঠিক আছে। বেসিক ওই ইংরাজিটার নাম, মানে বেস মানে তো ক্ষারক, সেটাই, সেখান থেকে বেসিক কপার ক্লোরাইড বা ক্ষারকীয় কপার ক্লোরাইড, সংকেতটা কিন্তু এটাই CuOHCl, ঠিক আছে। তারপরে হচ্ছে একটি প্রশম লবণ উদাহরণ চেয়েছে, সেটা হচ্ছে
প্রসম লবণ হচ্ছে সোডিয়াম সালফেট। প্রসম লবণ হচ্ছে সোডিয়াম সালফেট। ঠিক আছে, এই ছিল আজকের সব প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমাদের উৎসাহ বাড়বে ভিডিও করার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।